নেপালের বিপ্লব, যেভাবে তরুণরা একটা সরকার ফেলে দিল, একজন র্যাপার প্রধানমন্ত্রী হলেন এবং দায়িত্ব নেওয়ার মাত্র 15 দিনের মাথায় শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপক কুমার সাহা বরখাস্ত করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন আজকে নেপালের দিকে যাই। কল্পনা করুন, একটি দেশের তরুণরা শুধু স্কুল ইউনিফর্ম পরে রাস্তায় নামলো। তাদের হাতে কোনো অস্ত্র নেই, কোনো নেতা নেই, কোনো রাজনৈতিক দল নেই, শুধু আছে বুকের ভেতরে জমে থাকা বছরের পর বছর ক্ষোভ। আর এই তরুণরাই মাত্র 2 দিনে ফেলে দিল একটি সরকার। সংসদ ভবনে আগুন জ্বলল, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে পালালেন, আর শেষমেশ একজন র্যাপার হলেন প্রধানমন্ত্রী। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা 2025-26 সালের নেপালের সত্যিকারের ইতিহাস। ঠিক একইভাবে বাংলাদেশেও হয়েছে। সো বাংলাদেশ আর নেপালের মধ্যে পার্থক্য কি আমরা দেখব। নেপাল হিমালয়ের কোলে 3 কোটি মানুষের একটি ছোট্ট দেশ। 1991 সালে গণতন্ত্র ফিরে আসার পর থেকে এই দেশে তৈরি হয়েছে 27 জন প্রধানমন্ত্রী। গড়ে প্রতিজন মাত্র 1 বছর ক্ষমতায় ছিলেন। 2008 থেকে 2025 মাত্র 17 বছরে 14টি সরকার একটিরও 5 বছর মেয়াদ পূর্ণ করতে পারেনি। ক্ষমতা ঘুরপাক খেত শুধু 3টি দলের মধ্যে: নেপালি কংগ্রেস, কমিউনিস্ট পার্টি ইউএমএল আর মাওবাদী সেন্টার। এই 3 দলের নেতারাই বারবার আসতেন, বারবার যেতেন, আর প্রতিবার সাথে নিয়ে যেতেন দেশের সম্পদ। 2025 সাল নাগাদ নেপালের তরুণদের মধ্যে বেকারত্বের হার পৌঁছে গেল 20.8%। বিশ্বব্যাংকের তথ্য বলছে নেপালের মোট জিডিপির 33% আসে বিদেশে থাকা নেপালিদের পাঠানো রেমিটেন্স থেকে। অর্থাৎ দেশের সন্তানেরা দেশ ছেড়ে বিদেশে গিয়ে কাজ করছে, কারণ দেশে কাজ নাই। আর একই সময়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে লাগলো রাজনীতিবিদদের সন্তানের ছবি, বিদেশ ভ্রমণ আর বিলাসবহুল জীবনযাপন। সাধারণ তরুণরা দেখছে আর ভেতরে ভেতরে জ্বলছে। 4 সেপ্টেম্বর 2025 প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার একটি সিদ্ধান্ত নিল, নিষিদ্ধ করা হলো 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্স সব ধরনের সেবা বন্ধ। সরকার বলল এগুলো সরকারি নিবন্ধন করেনি, তাই বন্ধ। কিন্তু জনগণ বুঝলো উল্টো, এটা আসলে বিরোধীদের কণ্ঠ বন্ধ করার চেষ্টা। তুলনাটা একবার ভাবুন, চীন অন্তত তার নিজের বিকল্প প্ল্যাটফর্ম দেয়, নেপাল কিছুই দিল না, শুধু বন্ধ করলো। তরুণরা ভিপিএন ব্যবহার করে বাইপাস করতে লাগলো ডিসকর্ড, টেলিগ্রাম। সেখানে শুরু হলো আন্দোলনের পরিকল্পনা। কিভাবে টিয়ার গ্যাস থেকে বাঁচতে হয়, কোথায় জমায়েত হতে হবে, এটা ছিল সরকারের সবচেয়ে বড় ভুল। তারা ভেবেছিল কণ্ঠ বন্ধ করলেই ক্ষোভও বন্ধ হয়ে যাবে, কিন্তু হয়নি, বরং আগুনে ঘি পড়ল। 8 সেপ্টেম্বর 2025 কাঠমান্ডুর কেন্দ্রে মাইতিঘর মান্ডালা চত্বরে জমায়েত হলো হাজার হাজার তরুণ, বেশিরভাগই স্কুল কলেজের শিক্ষার্থীরা। গায়ে ছিল ইউনিফর্ম, হাতে ছিল ব্যানার, #FreeTheNet নেপাল। আন্দোলনটি শুরু হয়েছিল পুরোপুরি শান্তিপূর্ণভাবে, কিন্তু যখন বিক্ষোভকারীরা সংসদ ভবনের দিকে এগোতে লাগলো, পুলিশ ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর 5 মিনিটের মধ্যেই নিরাপত্তা বাহিনী গুলি চালানো শুরু করলো। সেদিন ব্যবহার করা হয় 2642 রাউন্ড লাইভ বুলেট, 1884 রাউন্ড রবার বুলেট এবং 6279 রাউন্ড টিয়ার গ্যাস শেল। মোট 13182 রাউন্ড গোলা বারুদ মাত্র 2 দিনে। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ফরেন্সিক রিপোর্ট বলছে প্রায় সব গুলির আঘাত লেগেছিল কোমরের উপরে, মাথায়, গলায় এবং বুকে। এটা ভিড় নিয়ন্ত্রণের কোনো নিয়ম নয়, এটা স্রেফ হত্যা। নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করলো 12 বছর বয়সী একটি শিশুও মারা গেছে। সেদিন নিহত হলো অন্তত 19 জন, সবার বয়স ছিল 30 বছরের নিচে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষণ বলছে নেপালের গণতান্ত্রিক যুগে একটিমাত্র দিন যে সর্বোচ্চ বেসামরিক হতাহতের ঘটনা। 2006 সালে প্রো ডেমোক্রেসি আন্দোলনে পুরো সময়ের চেয়েও বেশি মানুষ মরল এই একদিনে। হিউম্যান রাইট ওয়াচ নিরাপত্তা বাহিনী অধিক হারে শক্তি প্রয়োগ করেছে। দিনটি ছিল 9 সেপ্টেম্বর। রক্তের প্রতিশোধ নিতে আরো লক্ষ বিক্ষোভকারী রাস্তায় নেমে আসলো। এবার শুধু তরুণ নয়, সব বয়সের মানুষ কারফিউ উপেক্ষা করে তারা বেরিয়ে এলো। বিক্ষোভকারীরা আগুন দিল সংসদ ভবনে, সুপ্রিম কোর্টের পাশের ভবনে, রাষ্ট্রপতির বাসভবন, শীতল নিবাসে, প্রধানমন্ত্রীর বাসভবনে, বালুওয়াটারে কমিউনিস্ট পার্টির সদর দপ্তরে। এক সাবেক প্রধানমন্ত্রী ও তার মন্ত্রী স্ত্রীকে তাদের বাড়িতে মারধর করা হলো, বাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরও সাময়িকভাবে বন্ধ হয়ে গেল। প্রধানমন্ত্রী ওলি হেলিকপ্টারে কাঠমান্ডু উপত্যকার বাইরে সেনা ছাউনিতে আশ্রয় নিলেন।
9 সেপ্টেম্বর তিনি পদত্যাগ করলেন। 2 দিনে নেপালের পুরো রাষ্ট্রযন্ত্র ভেঙে পড়ল। সেপ্টেম্বরের শেষ নাগাদ মৃতের সংখ্যা দাঁড়ালো 74 থেকে 76 জনে। আহত হলো 2100-এর বেশি মানুষ। পর্যটন খাতে আঘাত পড়ল, আগমন কমল 30%। 12 সেপ্টেম্বর 2025 রাষ্ট্রপতি রামচন্দ্র পাউলেট সংসদ ভেঙে দিলেন, নিয়োগ দিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে। 1990 সাল থেকে 2025 সাল পর্যন্ত নেপালে 27 জন প্রধানমন্ত্রী হয়েছেন, একজনও নারী ছিলেন না। কার্কি সেই ইতিহাস ভাঙলেন। বিচার বিভাগের তার সততা ও স্বাধীনতার জন্য তিনি পরিচিত। এমনকি তরুণরা অনলাইনে ভোট দিয়ে তাকেই বেছে নিয়েছিল। ইতিহাসে সম্ভবত প্রথমবার অনলাইনে জনমতের ভিত্তিতে একটি সরকার প্রধান নির্বাচিত হলেন। তার দায়িত্ব ছিল একটাই, 6 মাসের মধ্যে অবাধ নির্বাচন আয়োজন করা। তিনি মন্ত্রিসভার রাজনীতিবিদদের বদলে টেকনোক্রেট আর সুশীল সমাজের মানুষদের নিলেন। এবার আসি সেই মানুষটার কথায়, যার গল্পটা সবচেয়ে অবিশ্বাস্য, যার কথায় এখন বিশ্বে সমাদৃত। বালেন্দ্র শাহ। 1990 সালে কাঠমান্ডুতে জন্ম। বাবা আয়ুর্বেদিক চিকিৎসক, পড়াশোনা সিভিল ইঞ্জিনিয়ারিং। কিন্তু কলেজ পড়ার সময় তিনি র্যাপ শুরু করলেন। মাইক্রোফোন হাতে নিয়ে র্যাপ করতেন, কাঠমান্ডুর ভাঙ্গা রাস্তা নিয়ে, দুর্নীতি নিয়ে, বৈষম্য নিয়ে। ক্ষমতায় থাকা মানুষেরা বলতো এটা শুধু শব্দের আওয়াজ, কিন্তু দেশের তরুণরা শুনেছিল অন্যভাবে। 2022 সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। পুরনো দলগুলোর প্রার্থীদের বিশাল ব্যবধানে হারিয়ে মেয়র হলেন। মেয়র হিসেবে শুরু করলেন দুর্নীতি বিরোধী অভিযান। কাঠমান্ডুর অবৈধ দখল সরালেন, নদী উদ্ধার করলেন। জেনজি আন্দোলনের সময় তিনি রিলিজ করলেন তার একটি গান, ইউটিউবে 1,10,00,000-এরও বেশি ভিউ। ডিসেম্বর 2025 তিনি যোগ দিলেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। জানুয়ারি 2026 মেয়র পদ ছেড়ে দিলেন, সিদ্ধান্ত নিলেন জাতীয় নির্বাচনে লড়বেন। প্রতিদ্বন্দ্বীকে সাক্ষাৎ কেপি শর্মা ওলি, 4 বারের সাবেক প্রধানমন্ত্রী, তার নিজের আসন ছাপা 5 মার্চ 2026 নেপালের সাধারণ নির্বাচন। তরুণরা দলে দলে ভোট দিতে গেল। আরএসপি পেল 275 আসনের মধ্যে 182টি, প্রায় 2/3 নেপালের আধুনিক ইতিহাসের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা। আর বালেন শাহ ছাপা 5 আসনে তিনি পেলেন 68,338 ভোট। নেপালের সংসদীয় ইতিহাসে এটি সর্বোচ্চ একক ভোট। 2017 সালে এই এক আসনেই ওলি পেয়েছিল 57,000 ভোট। সেটাই ছিল রেকর্ড। বালেন শাহ সেই রেকর্ড ভাঙলেন। ওলি পেলেন মাত্র 18,734 ভোট। জয়ের ব্যবধান 49,000-এরও বেশি। পুরনো নেপালের সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদ হারলেন একজন র্যাপারের কাছে। 27 মার্চ 2026 বালেন্দ্র শাহ শপথ নিলেন নেপালের 43তম প্রধানমন্ত্রী হিসাবে। শপথের আগে তিনি জাতির উদ্দেশ্যে একটি ভিডিও পাঠালেন র্যাপার আকারে। এর আগে কোনো দেশে কোনো প্রধানমন্ত্রী এভাবে জাতিকে অভিবাদন জানায়নি। তিনি হলেন নেপালের মাধেসি সম্প্রদায় থেকে প্রথম প্রধানমন্ত্রী। আরেকটি ইতিহাস, রাষ্ট্রপতি পাউডেল তার সাথে 14 জন মন্ত্রীকেও শপথ পড়ালেন। আরএসপি পার্টি মাত্র 18 জনকে নিয়ে মন্ত্রিসভা প্রস্তুত করেন, কিন্তু সংবিধানে 25 জন পর্যন্ত অনুমতি দেয়। সাশ্রয়ী সরকার শুরু থেকেই। 9 এপ্রিল 2026 দায়িত্ব নেওয়ার মাত্র 15 দিনের মাথায় শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী দীপক কুমার শাহকে বরখাস্ত করা হলো। অভিযোগ কি? তিনি তার মন্ত্রীদের ক্ষমতা ব্যবহার করে তার স্ত্রী ঝুনু শ্রেষ্ঠাকে হেলথ ইন্স্যুরেন্স বোর্ডে পুনর্বহাল করেছিলেন, যে বোর্ড দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশন তদন্ত করল, রিপোর্ট জমা দিল। দলের চেয়ারম্যান রাবি লামিছানেকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে। এই কাজ দলের ভাবমূর্তি ও নীতিকে ক্ষুণ্ণ করেছে। চিঠি পাওয়ার সাথে সাথেই সিদ্ধান্ত, দীপক কুমার শাহ বরখাস্ত। স্বাস্থ্যমন্ত্রী নিশা মেহতাকেও সতর্ক করা হলো বিষয়টি গুরুত্বের সাথে না নেওয়ার জন্য। শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নিজেই নিয়ে নিলেন প্রধানমন্ত্রী বালেন শাহ। এই পুরো ঘটনার প্রবাহ নিয়ে ভাবুন একটু। একটি দেশে তরুণরা কোনো নেতা ছাড়া, কোনো দল ছাড়া, শুধু ক্ষোভ আর সংকল্প নিয়ে একটি সরকার ফেলে দিল। 74 জন প্রাণ দিল, 21,000 জন আহত হলো। সেই রক্তের উপরে দাঁড়িয়ে উঠল নতুন নেপাল। আর সেই নতুন নেপালের নেতৃত্বে এলেন এমন একজন মানুষ, যিনি র্যাপ করতেন ভাঙা রাস্তা নিয়ে, যিনি মেয়র হিসাবে কাজ করেছিলেন, এখন প্রধানমন্ত্রী হিসাবে গোটা দেশ ঠিক করার চেষ্টা করছেন। চ্যালেঞ্জ অনেক, নেপালের রাজনীতি কঠিন, কিন্তু
জেনারেশন জেড এর স্বপ্ন একটাই, দুর্নীতিমুক্ত নেপাল, জবাবদিহিতার নেপাল। বালেন শাহ সেই স্বপ্ন বাঁচিয়ে রাখবেন কিনা সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু এতটুকুই নিশ্চিত, ইতিহাস লেখা হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে কি হলো? প্রশ্ন আপনাদের কাছে, আমাদের কোথায় ঘাটতি ছিল? আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন মাস্ট। আল্লাহ হাফেজ।